এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম। পুলিশের বাধা উপেক্ষা করে চট্টগ্রাম আদালত চত্বরে বিক্ষোভকারীরা। এদিকে যে নিরীহ প্রাণগুলো ঝরে গেল তার কি হবে প্রশ্ন প্রধানমন্ত্রীর। তিনি বলেছেন, আমি কোনোদিন ভাবতে পারিনি এই সময়ে এমন পরিস্থিতির সৃষ্টি হবে। স্থাপনা ধ্বংস হয়েছে, সেগুলো ঠিক করা যাবে, কিন্তু যে নিরীহ প্রাণগুলো ঝরে গেল তার কি হবে প্রশ্ন প্রধানমন্ত্রীর। এদিকে আরাফাত বলছে, গণভবন ও বিমানবন্দর অ্যাটাকের পরিকল্পনা ছিল জঙ্গিদের। আরও জানাবো, হেফাজতের নামে 6 সমন্বয়কে আটকে রাখা নিয়ে নানা মহলে প্রশ্ন। সবশেষে জানিয়ে দিব, হেলিকপ্টার দেখে হাত নাড়িয়ে গ্রেপ্তার গোপালগঞ্জের প্রশান্ত মালাকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশের বাধা উপেক্ষা করে চট্টগ্রাম আদালত চত্বরে বিক্ষোভকারীরা। সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পুলিশের বাধা উপেক্ষা করে আদালত চত্বরে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। বুধবার বেলা 11:30টায় অন্তত 200 বিক্ষোভকারী সেখানে অবস্থান নেন। জানা গেছে, আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই এই এলাকা দিয়ে যারাই যাচ্ছেন তাদের তল্লাশি করা হচ্ছে। অনেকের মোবাইল ফোনও চেক করেছে পুলিশ। বেলা 11টা থেকেই বিক্ষোভকারীরা সেখানে জড়ো হতে শুরু করেন। তারা যাতে আদালত চত্বরে যেতে না পারেন সেজন্য পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে রাখে। এরপর তারা পুলিশের ব্যারিকেড ভেঙে আদালত চত্বরে গিয়ে অবস্থান নেন। বর্তমানে অন্তত 200 জন সেখানে অবস্থান করছেন। 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করা হচ্ছে দেশের সব আদালত, ক্যাম্পাস এবং রাজপথে। যে নিরীহ প্রাণগুলো ঝরে গেল তার কি হবে প্রশ্ন প্রধানমন্ত্রীর। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কি অর্জন করলো এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি কোনোদিন ভাবতে পারিনি এই সময়ে এমন পরিস্থিতির সৃষ্টি হবে। বঙ্গবন্ধু কন্যা বলেন, স্থাপনা ধ্বংস হয়েছে, সেগুলো ঠিক করা যাবে, কিন্তু যে নিরীহ প্রাণগুলো ঝরে গেল তার কি হবে। বুধবার 31 জুলাই সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আন্দোলন ঘিরে হতাহতদের ঘটনায় মর্মাহত জানিয়ে সরকার প্রধান বলেন, স্বজন হারানোর বেদনা বুঝি আমি, তাই কারো বুক খালি হোক তা আমি কখনোই চাইনি। প্রতিটি মৃত্যুর ঘটনা তদন্ত হবে। এ বিষয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছেন বলেও জানান তিনি। শেখ হাসিনা বলেন, আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বিশ্ব আজ বাংলাদেশকে সম্মানের সাথে দেখে। সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে। কেন এই রক্ত ঝরা? আজকে আমরা যাদের হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদক হিসেবে ছিল 6টি স্বর্ণ, 8টি রৌপ্য ও 8টি ব্রোঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। গণভবন ও বিমানবন্দর অ্যাটাকের পরিকল্পনা ছিল জঙ্গিদের। আরাফাত, জঙ্গিদের গণভবন ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অ্যাটাকের পরিকল্পনা ছিল বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার 30 জুলাই বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে 7 মন্ত্রী, প্রতিমন্ত্রী, 4 সচিব ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের এক পর্যায়ে বাইরে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এ মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিরা টেলিভিশন কেন অ্যাটাক করতে গেল? মেট্রো রেলের সঙ্গে কি সম্পর্ক কোটার? তবুও পুড়িয়েছে। তারা পুলিশ স্টেশন অ্যাটাক করেছে। তাদের বিমানবন্দর অ্যাটাকের প্ল্যান ছিল। তাদের শক্তি কতটুকু ছিল আছে সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। মূলত থার্মোমিটারের মতো কতটুকু গরম বা ঠান্ডা আছে সেটা নিরূপণের চেষ্টা চলছে। আরো 1 ঘন্টা এই আলোচনা চলবে, এরপর সব সিদ্ধান্ত আসবে। এর আগে বিকেল 3:20 চলমান পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন সরকারের 7 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক চলছে। জানা গেছে, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, জামায়াত শিবির নিষিদ্ধ, চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে এ আলোচনায় বসেছে সরকারের 7 মন্ত্রী, 4 সচিব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা। হেফাজতের নামে 6 সমন্বয়কে আটকে রাখা নিয়ে প্রশ্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজত থেকে এখনো ছাড়া পাননি। তাদের এভাবে হেফাজতে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। এই 6 শিক্ষার্থীর অভিভাবকেরা গত সোমবার সকাল 11টা থেকে মধ্যরাত পর্যন্ত ডিবি কার্যালয়ে অপেক্ষা করেও সন্তানদের নিয়ে যেতে পারেননি। আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, নিরাপত্তা হেফাজতের নামে এই 6 জনকে কার্যত আটকে রাখা হয়েছে।
এভাবে কাউকে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা বেআইনি। তাছাড়া শিক্ষার্থীদের পরিবারও বলছে তারা নিরাপত্তাহীনতার কথা পুলিশকে বলেননি, পুলিশের কাছে কোনো নিরাপত্তাও চাননি। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কের মধ্যে প্রথমে 3 জনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয়। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। তাদের মধ্যে নাহিদ ও আসিফ ছিলেন সেখানে চিকিৎসাধীন, বাকের তাদের সঙ্গে ছিলেন। পরদিন শনিবার সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়র বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকে তারা মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আছেন। ডিবির দাবি তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে ডিবির প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ গত সোমবার সাংবাদিকদের বলেন, নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি হেফাজতে আনা হয়েছে, তারা ভালো আছেন। কিন্তু এভাবে কি কাউকে নিরাপত্তা হেফাজতে নেওয়ার নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটকে রাখতে পারে? এ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জেড.আই খান পান্না প্রথম আলোকে বলেন, এভাবে কাউকে নিরাপত্তা হেফাজতে নেওয়ার কোনো বিধান দেশের কোনো আইনে নেই। যেভাবে 6 জনকে আটক রাখা হয়েছে তা সম্পূর্ণ বেআইনি। তিনি বলেন, এই 6 শিক্ষার্থীর কেউ স্বেচ্ছায় সেখানে যায়নি, এটা বোঝা যায়। এদের 3 জন ছিলেন হাসপাতালে। কাউকে জনরোষ থেকে রক্ষা করতে হলে কারাগারে রাখা হবে, ডিবি কার্যালয়ে রাখবে কেন? এটা কোনো থানা বা হোটেল নয়। আইনবিদেরা জানান, কাউকে গ্রেফতার বা আটকের বিষয়ে রক্ষা কবচ দেওয়া আছে সংবিধানের 33 অনুচ্ছেদে। এটি মানুষের মৌলিক অধিকার। সেখানে বলা হয়েছে, গ্রেফতারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেফতারের কারণ না জানিয়ে প্রহরায় আটক রাখা যাবে না। ওই ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সঙ্গে পরামর্শ ও তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। গ্রেফতারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে হাজির করা হবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া তাকে 24 ঘন্টার বেশি প্রহরায় আটকে রাখা যাবে না। কিন্তু এই শিক্ষার্থীরা 2 থেকে 4 দিন পর্যন্ত ডিবি হেফাজতে রয়েছেন। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়, শিক্ষক, নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই 6 জনের মুক্তির দাবি করা হচ্ছে। তাদের মুক্তির বিষয়ে নির্দেশনা চেয়ে উচ্চ আদালতেও রিট হয়েছে। সন্তানদের মুক্তির আশায় গত সোমবার মধ্যরাত পর্যন্ত ডিবি কার্যালয়ে ছিলেন 6 শিক্ষার্থীর পরিবারের সদস্যরা। হেলিকপ্টার দেখে হাত নাড়িয়ে গ্রেফতার গোপালগঞ্জের প্রশান্ত মালাকার। ঢাকার একটি ট্রাভেল এজেন্সিতে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার প্রশান্ত মালাকার। গত শুক্রবার 19 জুলাই অফিস না থাকায় রাজধানীর ভাটারায় নিজের মেসেই ছিলেন তিনি। এ সময় উপর দিয়ে হেলিকপ্টার যেতে দেখে মেসের ছাদ থেকে হাত নেড়েছিলেন 22 বছরের এই তরুণ। এর কিছুক্ষণ পরেই বাসার ছাদে এসে পুলিশ তাকে ধরে নিয়ে যায় বলে জানান প্রশান্তের বাবা সুশান্ত মালাকার। কান্না জড়ানো কণ্ঠে সুশান্ত গণমাধ্যমকে বলেন, গ্রামে বড় হয়েছে আমার ছেলে, জীবনে কোনোদিন হেলিকপ্টার দেখেনি, তাই হয়তো বাড়ির ছাদে উঠে হাত নেড়েছে, এই জন্য তারে ধরে নিয়ে যেতে হবে। প্রতিদিন সন্ধ্যায় বাবা মায়ের সাথে কথা হতো প্রশান্তের। কিছুদিন পর ফসল ওঠানোর সময় বাবাকে সাহায্য করতে বাড়িতে যাওয়ার কথা ছিল তার, কিন্তু এখন বিনা অপরাধে ছেলে জেল খাটছেন বলে অভিযোগ করেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার কৃষক সুশান্ত মালাকার। তিনি বলেন, আমরা কৃষিকাজ করি, পরিবারের কেউ কোনোদিন কোর্ট কাচারিতে যায়নি। এই প্রথম আমার নিরপরাধ ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেল। কি করে তাকে মুক্ত করব, এত টাকা কোথায় পাবো কিছুই জানি না। জানা যায় গত 22 জুলাই বাড়িধারা পুলিশ উপপুলিশ কমিশনারের কার্যালয়ে হামলা, ভাঙচুর সহ বিস্ফোরক আইনের মামলায় পুলিশ প্রশান্তকে আদালতে হাজির করে। এরপর আদালত তাকে কারাগারে পাঠান।